আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এইসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকে অনুষ্ঠানের বিষয় হচ্ছে শীতকালীন শাকসবজির ওপি এবং হাইব্রিড বীজ উৎপাদন। সাম্প্রতিক বছরগুলোতে বিএডিসির পাশাপাশি দেশে যে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে বীজ উৎপাদন করছে, লাল তীর সিড এর মধ্যে একটি। লাল তীর সিড বেসরকারিভাবে গড়ে ওঠা প্রথম গবেষণা ভিত্তিক বাণিজ্যিক বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান, যার যাত্রা শুরু হয়েছে 1995 সালে। গাজীপুরে 25 একর জায়গা জুড়ে প্রতিষ্ঠানে রয়েছে বীজ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র বা R&D, যেখানে বাংলাদেশের বিভিন্ন কৃষি জোনে পরিবেশ উপযোগী সবজির হাইব্রিড ও ওপি ভ্যারাইটি উদ্ভাবন ও উন্নয়ন এবং গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। প্রতিষ্ঠান এ যাবৎ 35টি ফসলের 170টি জাত উদ্ভাবন করেছে, যার মধ্যে 87টি রয়েছে হাইব্রিড জাত এবং 83টি রয়েছে ওপি ভ্যারাইটি। লাল তীরের গবেষণা এবং জাত উন্নয়ন নিয়ে একটি প্রতিবেদন দেখেছেন আমাদের আগের একটি অনুষ্ঠানে। তারই ধারাবাহিকতায় আজ দেখবেন সবজি বীজের প্রক্রিয়াজাতকরণ, এতে থাকবে বীজের জার্মিনেশন টেস্ট, এমএনটি ল্যাব টেস্ট এবং প্যাকেজিংয়ের বিভিন্ন ধাপ। এবং প্রতিবেদনের শেষ ভাগে থাকবে গবেষণা মাঠে CMS প্রযুক্তিতে পেঁয়াজের হাইব্রিড জাতের বীজ উৎপাদন ও মাঠ প্রদর্শনী। তবে শুরুতেই লাল তীরের গবেষণা কার্যক্রমের অগ্রগতি প্রসঙ্গে কথা বলবো কৃষিবিদ জনাব নাসিম আকবরের সঙ্গে। লাল তীর সিড লিমিটেড 1995 সালে বাংলাদেশের প্রথম গবেষণা ভিত্তিক বীজ প্রতিষ্ঠান। 1995 সালে 5টি ফসল নিয়ে শুরু করেছিলাম। বাংলাদেশের কৃষক ভাইয়েরা সবচেয়ে জনপ্রিয় জাতগুলোর মধ্যে রয়েছে আমাদের, যদি আমরা করলার কথা বলি, করলার আমাদের অবশ্যই টিয়া সুপার, আমাদের বেগুনের মধ্যে রয়েছে এবং মিন্টু আমাদের যেটি আমরা প্রথম উদ্ভাবন করেছিলাম, আমাদের একটি তাপ এবং খরা সহিষ্ণু একটি জাত, সেটা হচ্ছে মিন্টু। পরবর্তীতে মিন্টু সুপার। আমরা লাউয়ের কথা বলতে গেলে মার্টিনা, আমাদের এসছে ডায়না, এবং আমাদের অন্যান্য যে ফসলের মধ্যে শশার মধ্যে আলাবি গ্রিন চলে আসে। সারা বাংলাদেশে আপনাদের সিড উৎপাদিত ব্লক রয়েছে, তাই না? আপনারা মাঠ পর্যায়ে কৃষকের মাঠে কোন কোন বীজ উৎপাদন করেন আপনারা? সারা বাংলাদেশে আমাদের উত্তরবঙ্গের 8টি এবং জীবননগর, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলায় মোট আমাদের 12টি আমাদের চুক্তিবদ্ধ চাষির ব্লক আছে, যেখানে আমাদের বীজগুলো সংগ্রহ করেন। সেখান থেকে আমাদের চুক্তিভিত্তিক চাষির মাধ্যমে আমাদের পরীক্ষিত যে কৃষিবিদ আছেন তাদের মাধ্যমে আমরা বীজ উৎপাদন করে থাকি। সেখানে উৎপাদিত বীজ আমাদের এই প্ল্যান্টে চলে আসে। আসার পরে আমরা আমাদের যে এখানে প্ল্যান্ট এবং সিড প্রসেসিং এবং কোয়ালিটি কন্ট্রোল যে বিভাগগুলো আছে, সেখানে পর্যায়ক্রমে বীজগুলোকে আমরা বীজ শুকানো, মাড়াইকরণ এবং যাচাই বাছাই করে আমরা আমাদের একটি, আপনারা জানেন যে লাল তীর সিড ইতিমধ্যে একটি ইস্টা অ্যাক্রিডিটেড বীজ আমাদের পরীক্ষাগার আছে, যেটাকে আমরা এমএনটি সিড টেস্টিং ল্যাবরেটরি বলি। প্রত্যেকটা বীজ, এটা হাইব্রিড হোক অথবা যেটি উচ্চ ফলনশীল হোক, আমরা আমাদের নিজস্ব গবেষণাগারে আমরা বীজের মান নিয়ন্ত্রণ করি, পরীক্ষা করে ন্যূনতম 80% উপরে বীজগুলা আমরা কৃষক ভাইদেরকে দিয়ে থাকি। কোয়ালিটি সিড। এটা কি শতকরা 80% কথা আছে না, কৃষকরা বলে 80% হইলেই আমরা এটাকে বলবো যে তখন আমরা সার্টিফাই করি যে এই বীজটাকে ফিল্ডে দেওয়া হোক। এখানে আমরা আমাদের 25টা সিট দেওয়া হয়েছে, 25টা। এটা আমরা 25টায় গজিয়েছে। ভিতরে কয়টা গজাইছে আমরা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21টা। তার মানে আপনি প্রায় 80 মানে এখানে 84 হয়ে যায়। তখন আমরা এটাকে রিকমেন্ড করবো যে ঠিক আছে তোমরা এটা চলুন আমরা একটু বিস্তারিত এই তথ্যগুলো একটু শুনি আপনার কাছে। জি থ্যাংক ইউ। তাহলে এই যে বিভিন্ন ধাপে কাজগুলো হচ্ছে,
জি। তো আমরা যদি শুরু করতে চাই, আপনি বলেন যে প্রথম বীজগুলো নিয়ে এসে আপনারা নিজেরা করেন। Sampling। আর এর পরবর্তীগুলো কাজগুলো কি করেন? স্যাম্পলিংয়ের পরে ওই যে বললাম যে প্রথমে আমরা বীজটার স্যাম্পলিংটাকে কম্পোজিট করব। আপনি বলছেন জার্মিনেশন, তারপরে আপনার যে কতগুলি স্টেপ বললেন, এগুলো কেন করা হয়? ও আচ্ছা, এগুলো করা হয় যে আমরা যেহেতু ফাইনালি আমরা আমাদের এন্ড ইউজার হলো আপনার কৃষক। হ্যাঁ। কৃষক যেহেতু এন্ড ইউজার, কোয়ালিটি সিডটা তাদেরকে সাপ্লাই দেওয়া। তো আমাদের এখান থেকে ওরকম রিকমেন্ডেশন থাকে, যখন আমরা দেখি যে যদি আমাদের হাইব্রিড হয়, তো আমরা আমাদের ল্যাবের রিকমেন্ডেশন হলো 85-এ আমরা কোয়ালিটি সিড দেব হাইব্রিডের জন্য। আর ওপির জন্য বলি আমরা, বা ওপি বা ইনব্রিড, সেটার জন্য আমরা বলি যে 80%-এর উপরে। গুণগত মানের একটা বীজের জন্য কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষক ভাইদের জন্য? বীজের প্রথম কথা হলো তার মানে নতুন বীজ হইতে হবে, সেই বীজের জার্মিনেশন অবশ্যই 80-র উপরে থাকতে হবে। তো কৃষকরা বুঝবে কি করে যে নতুন বীজ বা এই সালের বীজ, বোঝার কোনো ক্ষমতা এটা কি হলো আছে? সেই ক্ষেত্রে ওনাদের যেটা করতে হবে যে আপনার কোয়ালিটি ফুল কোম্পানি যেগুলো আছে, বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বুঝতে হবে। এমন ডিলারটার জন্য বিশ্বস্ত হয়, কারণ ভালো ডিলার যদি বিশ্বস্ত না থাকে, হয়তো দেখা যাবে যে না, সেখানে অ্যাডাল্ট্রেশনের একটা সুযোগ থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই তাকে মানে একজন ভালো ডিলারের কাছ থেকে নিতে হবে, এবং ভালো কোম্পানির কাছ থেকে দিতে হবে। ডক্টর সেলিম, বাংলাদেশে তো অনেক প্রতিষ্ঠানে কাজ করছে। মনে করেন যে লাল তীর আপনারা 80% বা 85% একটা রেশিও বলে দিলেন, যেগুলো জার্মিনেশন 85%, কিন্তু কোনো কারণে মাঝখানে প্যাকিং চেঞ্জ হয়ে গেছে, প্রতারিত হয়ে গেছে, তাহলে হয়তো 20%ও গজাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনাদের নিয়ন্ত্রণগুলো কি? না, আমাদের তো মানে আমরা যেমন কাস্টমারের ফিডব্যাক যেটা, এই সিস্টেমটা কিন্তু আমাদের মাঝে চালু আছে। এটা হলো যে আমরা বিভিন্ন সময় এখান থেকে আমাদের লট ট্রেস করে আমরা ডিলার বিশেষ করে ডিলার যে কাছে কথা বলে ওগুলো বীজের ইয়াটা জানার চেষ্টা করা। আর কোনো কারণে যদি কমপ্লেন চলেও আসে, তখন আমরা এটা সাথে 24 ঘন্টার মধ্যে সেই কমপ্লেনটাকে অ্যাড্রেস করা হয়। এবং আমাদের একটা কমপ্লেন সেল আছে, যে সেলে পরবর্তী লার্নিংটা নিয়ে পরবর্তী বছরের জন্য আপনারা কি করেন? কমপ্লেন সেলে আমাদের ম্যানেজমেন্ট আছে, পাশাপাশি আমাদের সেলস ম্যানেজমেন্ট আছে, R&D লোক আছে, প্রোডাকশনের লোক আছে, পাশাপাশি আমরা যারা এই সিট কোয়ালিটিতে কাজ করি তারাও আছে। ওই সাথে ওটা অ্যাড্রেস করে 24 ঘন্টার মধ্যে তার মানে আচ্ছা, এটা আপনারা তো আন্তর্জাতিকভাবেও বিদেশেও বীজ রপ্তানি করার উদ্যোগ নিয়েছিলেন, করছেন। এটাকে বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে একই রকম এইগুলো পদ্ধতিগুলো? বিদেশে রপ্তানির ক্ষেত্রে একই রকম পদ্ধতি। সেই ক্ষেত্রে হয়তো আমাদের ম্যানেজমেন্ট আরও একটু কেয়ারফুল থাকে, যে তোমরা এই বীজগুলো যখন দিচ্ছ, তাহলে তোমরা এই বীজগুলো প্রয়োজনে আবার ফার্দার একটা কমিটি করে আছে, যেটা QC কমিটি, মানে কোয়ালিটি কন্ট্রোল কমিটি, ওদের মাধ্যমে আবার এটাকে স্যাম্পলিং করা হয়। সেক্ষেত্রে আবার দেখা হয় যেন বীজটা ভালো আছে কিনা, কারণ ওইখানে তো আর নতুন করে আমাদের বীজ রিটার্ন করার সুযোগ। তাহলে কি দুই রকম পদ্ধতি হয়ে গেল না? দেশে কৃষকদের একরকম পদ্ধতি, বিদেশি রপ্তানির জন্য একরকম পদ্ধতি? না, আমরা তো এখানে সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি। আর যেহেতু এক্সপোর্ট মার্কেটটাকে আমরা এক্সপানশন করতে চাই, সেখানে যেন কোনো ধরনের ড্রব্যাক না থাকে। হ্যাঁ, ইউরোপ এখানে একই রকম সিস্টেম। আচ্ছা, আপনি যে জার্মিনেশন টেস্ট, এটা কি এখন কি দেখছেন? কি এটা আমি ইভ্যালুয়েশন করতেছি, দেখতেছি যে কি ইভ্যালুয়েশন হচ্ছে? এটা হচ্ছে রুট সিস্টেমটা ঠিক আছে কিনা, এটা সিডিং সিস্টেম শুটটা ডেভেলপ কিনা, এটা সব আমি দেখছি। মোট কথা একটা এই চারাটা সুস্থ চারা কিনা, এটা আমি ইভ্যালুয়েশন করতেছি। একটা আলাদা সুস্থ, তার নানা রকম দিকগুলো কি? এই দিকগুলো হলো যে এটা চারাগুলো হচ্ছে সুন্দর থাকবে, একদম ভালো শিকড়গুলো অনেকগুলো শিকড় থাকবে। হ্যাঁ, এটা হলো আমাদের ইস্টার যে ক্রাইটেরিয়াগুলো আছে, আমাদের সিডলিং ইভ্যালুয়েশন একটা বুক আছে, দেখতে পাচ্ছেন এখানে। এই বুকে বলা আছে কোন কোন টপে কি ধরনের ক্রাইটেরিয়া থাকলে একটা কি চারা, এখানে মানটা দেওয়া আছে। হ্যাঁ, জি। আচ্ছা, ডক্টর সেলিম, এই ল্যাবটাকে নিয়ে আপনারা আর কি ভাবছেন নতুন করে বাংলাদেশের কোয়ালিটি সম্পন্ন বীজ উৎপাদন করার জন্য? আমরা আসলে আমাদের যারা ইস্টা থেকে ওনারাও যেহেতু আমাদেরকে রিকমেন্ডেশন করছে, আমি জানাইছি যে তারা চায় যে আরও ল্যাবরেটরি বাংলাদেশে বিল্ড আপ হোক, ইস্টা অ্যাক্রিডিটেশন নেই। এবং আপনার একটা প্রজেক্টের আওতায়, পার্টনার প্রজেক্টের আওতায় প্রায় 10টা ল্যাবের অ্যাক্রিডিটেশনের জন্য সরকার প্রায় 2 বছর যাওয়ার চেষ্টা করতেছে। এবং ওনারাও আমাদের সাথে কথা বলতেছে, আমরাও কথা বলতেছি, স্টার অর্গানাইজেশনের লোকজনও আসতেছে। ডক্টর সেলিম, আপনাকে অনেক ধন্যবাদ। কৃষকরা এমনিভাবেই লাল তীর সিড অত্যাধুনিক সিড টেস্টিং বা অত্যাধুনিক গবেষণাগারে এরকমভাবে
বীজের মান, বীজ উৎপাদন ক্ষমতা, জার্মিনেশন সব দেখেই পরীক্ষা করে কৃষক পর্যায়ে বীজ সরবরাহ করা হচ্ছে। এই ধারাবাহিকতার মধ্যে দিয়ে বাংলাদেশে বাণিজ্যিকভাবে লাল তিল সিড কৃষক পর্যায়ে সরবরাহ করছে। বাংলাদেশে বাণিজ্যিকভাবে পেঁয়াজ উৎপাদনের জন্য যে কয়টি প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে পেঁয়াজের বীজ সরবরাহ করছে তার মধ্যে লাল তিল সিড অন্যতম। প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকেই প্রতি বছর প্রায় ৪৫ মেট্রিক টন পেঁয়াজের বীজ কৃষক পর্যায়ে সরবরাহ করছে এবং অন অ্যান অ্যাভারেজ প্রায় ৪৫,০০০ বিঘা জমিতে এই পেঁয়াজের বীজ দিয়ে চাষ করা হচ্ছে। এই পেঁয়াজের বীজ উৎপাদন প্রসঙ্গে আমরা এখন কথা বলবো লাল তিল সিডের R&Dর প্রধান ডক্টর আব্দুর রশিদের সঙ্গে। জনাব রশিদ, পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য আপনারা সরবরাহের জন্য আপনারা সব অগ্রণী ভূমিকা পালন করছে। একটু সংক্ষেপে বলেন যে সার্বিক অবস্থায় কি বাংলাদেশে এই পেঁয়াজের বীজ সরবরাহ করার ক্ষেত্রে? আমাদের দেশে পেঁয়াজের রিকোয়ারমেন্ট দরকার প্রতি বছরে প্রায় ৩০ লাখ মেট্রিক টন। আমরা উৎপাদন উৎপাদন করি ২০ থেকে ২২ লাখ মেট্রিক টন। তার মানে 10 থেকে 15 লক্ষ মানে মেট্রিক টন ৬ থেকে মানে ৮ লাখ মেট্রিক টন শর্টেজ থাকে। তারপর আমরা যে উৎপাদন করি এতে আবার পোস্ট হারভেস্ট লস আছে। তো আমাদের যে প্রতি বছর প্রায় শর্টেজ হয় প্রায় ১০ লাখ টনের মতো পোস্ট হারভেস্ট লসের কারণে এবং প্রোডাকশন শর্টেজ কারণে, এবং আমাদের এই প্রায় মানে ১০ লাখ মেট্রিক টন বাইরে থেকে আমদানি করতে হয়। এবং পেঁয়াজের ফলন আমাদের দেশে মানে ইফ ইউ কম্পেয়ার, আমরা যদি অন্যান্য দেশের সাথে আমাদের নাইবারিং কার্ডের সাথে মানে তুলনা করি তাহলে আমাদের ফলন কম। তার কারণ হলো যে আমাদের দেশের যে জাতগুলো আছে এই জাতগুলির ফলন কম। আপনি জানেন যে তাহিরপুরি একটা জাত বাংলাদেশের ট্রেডিশনাল জাত এবং একমাত্র জাত ছিল তাহিরপুরি, এবং তাহিরপুরির বিঘা প্রতি ফলন ৩.৫ থেকে ৪ মেট্রিক টন। কিন্তু বাড়ি তো ইদানিং যে বাড়ির জাতগুলি আসলে মাঠে ওইভাবে নাই। এই তাহিরপুরি আছে। তারপরে আমরা লাল তীর আমরা একটা পলিক্রস ব্রিডিং এর মাধ্যমে লাল তীর কিং নামে একটা জাত কিভাবে এই যে লাল তীর কিং বাজারজাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আপনারা কি পদ্ধতিতে এই বীজগুলো উৎপাদন করছেন? আমরা উৎপাদন করি যে লাল তীর কিং আমাদের ব্রিডাররা এখানে ডেভেলপ করছে। উই হ্যাভ ডেভেলপ দিস ভ্যারাইটি এবং এটা আমাদের ভ্যারাইটি। এবং কেমন এটা ফলন আপনার বিঘা প্রতি ৬.৫ থেকে ৬০ টন। মানে আপনার তাহিরপুরি থেকে এটার ফলন মানে বিঘাতে ৪ টনের মতো বেশি। তাহিরপুরি ডবল, তাহিরপুরি অলমোস্ট ডাবল। দিস স্টিল ইজ নট এনাফ। মানে আমাদের যে রিকোয়ারমেন্ট আরও জাতের দরকার। লাল তীর আমরা একটা হাইব্রিড ডেভেলপ করছি থ্রু সিএমএস ব্রিডিং। আচ্ছা, আপনি জানেন সিএমএসটা কি? সিএমএসটা হলো এটা সাইটোপ্লাইমিক মেল স্টেরিলিটি, মানে এই মেল স্টেরিলিটি ইন্ডাকশন করা হয় এবং 3টা প্যারেন্ট ইউজ করা হয়। এই পদ্ধতি শুরু করেছেন আপনারা? আমরা শুরু করছি এবং আমরা যা ডেভেলপ করেছি। আচ্ছা, আমরা শুধু অনিয়ন না, আমরা মরিচ এবং ফুলকপির সিএমএস জাত ডেভেলপ করছি এবং লাল তীর সিডি বাংলাদেশের প্রথম সিএমএস ডেভেলপমেন্ট। সিএমএস এর সুবিধাটা কি? সুবিধা হলো যে এটার মানে এটা হাইব্রিড প্রোডাকশন করতে হলে, যেহেতু পেঁয়াজের বীজে যে বল দেখছেন বীজ মানে ফুলগুলি মানে ইনফ্লুয়েন্স অনেক ছোট ছোট, এটা হাত দিয়ে পলিনেশন করে, এক একটা ফুল হাত দিয়ে বলটা সম্ভব না। এই বলটার মধ্যে অনেকগুলি ফুল থাকে, কাজে এটা হাতে করছে, এটা সেলফিং করতেছে। মৌমাছির অভাব আছে, যার ফলে এই সিএমএস টেকনোলজিতেই মানে হাইব্রিড অনিয়নের জাত উদ্ভাবন করা হয়। এই সিএমএস টেকনোলজির কৌশলটা কি? এই কৌশলটা হলো যে আমরা এটা প্রথমে যে আমাদের যে ইনব্রেডগুলি আছে মানে পিতা মাতা আছে, এর মধ্যে আপনার সিএমএস হাইব্রিড থেকে যে ক্রসের মাধ্যমে যে সিএমএস ক্যারেক্টারটা ইন্ট্রোগ্রেস করা হয়। তারপর আপনার ওই মানে আপনার ক্রসিংয়ের মাধ্যমে সেলফিংয়ের মাধ্যমে 3টা প্যারেন্ট ডেভেলপ করা হয়, এ লাইন, বি লাইন এবং আর লাইন, এবং এই 3টা প্যারেন্ট ইউজ করা হয় এই হাইব্রিড সিড প্রোডাকশনের ব্যাপারে। কাজে এইটা বাংলাদেশে লাল তিরির প্রথম
মানে ডেভেলপ করছে হাইব্রিড, এবং আপনারা দিস ইজ কি দি অনলি হাইব্রিড। এই কৌশল উৎপাদিত বীজ কি বাজারজাত করছে? ইয়েস, বাজার করছি। এটা প্রায় 5-6 বছর হয়ে গেছে ভ্যারাইটিটা রিলিজ হয়েছে বাংলাদেশে। এবং আপনি জানেন যে বাংলাদেশে আমাদের যে ক্লাইমেট আর কি, এটা পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য যথেষ্ট নয়। আচ্ছা, এই সিএমএস টেকনোলজি উদ্ভাবিত বীজ এবং ওপি ভ্যারাইটি উদ্ভাবিত বীজ এবং হাইব্রিড বীজের পার্থক্যটা কি? তিনটা না, এই সিএমএসটা ইজ ওয়ান অফ দি হাইব্রিড। ওপির মধ্যে অনেক ডিফারেন্স আছে। সিএমএস আলাদা। যেরকম তাহিরপুরি ফলন হলো 3.5 থেকে 4 টন, আর আপনার যেটা আমাদের সিএমএস হাইব্রিড, লাল 7 টন হাইব্রিড, বললাম, এটার উৎপাদন হলো আপনার 11 থেকে 12 টন। 3 গুণ 4 গুণ, অলমোস্ট 4 গুণ। এবং আমরা যদি এই ভ্যারাইটিটার এত মানে উচ্চ ফলনশীল, বর্তমানে আমরা যে পরিমাণ জমিতে পেঁয়াজের চাষ করি, এই পরিমাণ জমিতে যদি এই ভ্যারাইটিতে কাভার করা যায়। যেহেতু আপনি বললেন যে এর উৎপাদন প্রায় 3 গুণ বেশি, তাহলে আমরা যদি এই কৌশলে উদ্ভাবিত বীজ ব্যবহার করি তাহলে তো আমাদের কোনো শর্টেজ থাকবে না। শর্টেজ থাকবে না, আমাদের শর্টেজ থাকবে না। তাহলে আমরা কেন অগ্রসর হচ্ছি না? সমস্যাটা হচ্ছে, আমি বলি আপনাকে, যে বীজ উৎপাদনের জন্য বাংলাদেশে আমাদের পেঁয়াজের বীজের পরিমাণ বাৎসরিকভাবে প্রায় 1300 মেট্রিক টন, 1200-1300 মেট্রিক টন। এবং এই যে আমাদের দেশে যে ক্লাইমেট, যে আবহাওয়া শীতকালে, এটা পেঁয়াজ উৎপাদনের, বীজ উৎপাদনের জন্য ইটস নট সুইটেবল। কারণ পেঁয়াজ উৎপাদনের জন্য এই যে মানে লম্বা শীতকাল দরকার, নিম্ন তাপমাত্রা এবং লম্বা শীতকাল দরকার। এইটা আমাদের দেশে নাই। ফেব্রুয়ারির দিকে টেম্পারেচার হাই হয়ে যায়, যার ফলে বীজ বোল্ড হয় না। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটিও মানুষ। সকলকে ধন্যবাদ।